ডিসেম্বরের ১৯ তারিখ। দিনটা ছিল রবিবার। খুব ঠান্ডা পড়েছে, অফিস বন্ধ, তাই বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না। কি করা যায় ভাবছি, এমন সময় তারানাথের কথা মনে পড়ল। তাই জামা কাপড় পরে রওনা দিলাম তারানাথের বাড়ি। পথে কিশোরীর সাথে দেখা। সে আমায় দেখে দূর থেকে চেঁচিয়ে উঠল, কি বিভূতি, তারানাথের বাড়ি যাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, ওই আর কি। বসে বসে ভেবে পাচ্ছিলাম না কি করব। আর আজকে তো রবিবার, অফিস বন্ধ, হাতে কোনো কাজ নেই। তাই ভাবলাম তারানাথের কাছে একটু ঘুরে আসি। আড্ডাও মারা হবে আর সাথে সাথে গল্পও শোনা হবে একটু। আমিও ভাবছিলাম তারানাথের বাড়ি যাব, তাই তোমাকে ডাকতে তোমার বাড়িতেই যাচ্ছিলাম। ভালোই হলো, তোমার সাথে পথে দেখা হয়ে গেল, আর কষ্ট করে তোমার বাড়িতে যেতে হলো না। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি পাশের দোকান থেকে তারানাথের জন্য একটা পাসিং শোয়ের প্যাকেট নিয়ে আসি। কিশোরী পাসিং শোয়ের প্যাকেট কেনার পর দুজনে চলতে শুরু করলাম। আচ্ছা কিশোরী, তারানাথ রাবড়ি খেতে খুব ভালোবাসেন না? তারানাথের জন্যে রাবড়ি কিনে নিয়ে গেলে কেমন হয়? তা তো ভালোই হয় বিভূতি, সামনেই একটা রাবড়ির দোকান আছে, ওখান থেকেই রাবড়ি কিনে নেব, কেমন? আমরা তারানাথের জন্য রাবড়ি এবং পাসিং শোয়ের প্যাকেট কিনে নিয়ে তারানাথের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলাম। সামনে এসে দুবার দরজায় কড়া নাড়তেই চারি এসে দরজা খুলে দিল। আরে কাকা বাবুর আছে, আসুন আসুন। আমি চারির হাতে রাবড়ির হাঁড়িটা দিয়ে বললাম, চারিমা, হ্যাঁ বাবা কি বাড়িতে নেই নাকি? হ্যাঁ আছে কাকা বাবু, আসলে বাবার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। আচ্ছা, আপনারা বৈঠকখানায় গিয়ে তক্তপোষের উপরে বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি, কেমন? ঠিক আছে। আমি বললাম, আরে না না, আমরাই যাচ্ছি ওনার কাছে, আর তাছাড়া ওনার হালচাল জানার জন্যই তো আমরা এসেছি। চলো কিশোরী। আমরা তারানাথের কাছে গিয়ে তক্তপোষের উপর বসলাম। কাছেই একটা বই দেখতে পেয়ে কিশোরী বইটা পড়তে লাগলো। আমি অপেক্ষা করলাম উনি কখন চক্ষু জোড়া নিজ হস্তে খুলে আমাদের দেখেন। কিছুক্ষণ পর তারানাথ নিজে থেকেই উঠে বসল। তারপর চারি এসে গায়ে একটা চাদর ও গলায় মাফলার জড়িয়ে দিল। তা দেখে তো মনে হচ্ছে ভালোই ঠান্ডা লেগেছে। প্রতি বছরের চেয়ে এবছরে মটলেনের ঠান্ডা একটু বেশিই পড়েছে। চারির জন্যে শাড়ি কিনতে গিয়ে চারিকে নিয়ে একটু দোকানে গিয়েছিলাম, সেখান থেকেই আমার ঠান্ডাটা লেগেছে। তবে অসুবিধা নেই, এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি। সবটাই চারির হাতের আদা চায়ের জন্যেই হয়েছে। চারি আছে তাই রক্ষে। জানি না ও চলে যাওয়ার পর কে সব করবে। আমি তারানাথের মন ঘোরাতে বললাম, ঠাকুরমশাই, আপনার তো সংসারের ওপর তেমন একটা মন নেই, আপনি চারির জন্য দোকানে গিয়ে শাড়ি কিনেছেন। তারানাথ কিছু বলতে যাবে এমন সময় চারির গলার আওয়াজ এলো রান্নাঘর থেকে। আমি বাবাকে অনেক দিন ধরেই বলছিলাম আমাকে একটা শাড়ি কিনে দেবার জন্য। আমার একটা শাড়ি পছন্দ হয়েছে, বাবা বলেছিল কিনে দেবে, তারপর আর কেনা হয়নি। পরশু আমাকে শাড়ির দোকানে নিয়ে গেল আর আমাকে আমার পছন্দের শাড়িটা কিনে দিল। চারি রান্নাঘর থেকে বলতে বলতে কিছু রাবড়ি এবং 3 কাপ চা আমাদের জন্য রেখে গেল। আমরা চা খেতে শুরু করলাম। চায়ে একটা চুমুক দিয়ে তারানাথের দিকে চোখ যেতেই দেখলাম তারানাথ জানলার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। আমিও দৃষ্টি নিক্ষেপ করলাম সেদিকে। সাথে সাথে দেখলাম কুয়াশাটা কেটে গেল অল্প সময়। সূর্যের আলো জানালা দিয়ে ঢুকে আমাদের গায়ের উপর পড়েছে। বেশ মনোরম আবহাওয়া, খুব ভালো লাগছে আমার। তারানাথ এবার চায়ে একটা চুমুক দিয়ে বলল, আমার শরীর খারাপ বলে হয়তো তোমরা আমায় গল্পের কথা বলতে পারছো না, তাই না? আসলে কোনো একটা গল্প বললে আমারও মনটা ফুরফুরে হবে। তা বলো, তোমরা কি গল্প শুনতে চাও? আরে না না, আজ কোনো জোরাজুরি নেই, আপনার যা ইচ্ছে হয় আপনি সেটাই শোনান। তারানাথ একটা পাসিং শো ধরিয়ে লম্বা একটা টান মেরে এক গাল ধোঁয়া বার করতে করতে বলতে শুরু করলেন। নয়নপুর নামে এক গ্রাম, সেখানকার জমিদারের নাম শশধর রায় চৌধুরী।
এমনই এক সন্ধ্যায় তিনি আমার কাছে হন্তদন্ত হয়ে এলেন। বাইরে থেকে জোরে জোরে আমায় ডাকতে লাগলেন। তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, বাড়িতে আছেন? তার গলা শুনে মনে হলো তিনি খুব বিপদের মধ্যেই আছেন। আমি বাইরে এসে দেখি তার চোখে মুখে আতঙ্কের ছাপ, এবং তিনি ঘেমে পুরো চান করে গিয়েছিলেন। আমি ওনাকে ঘরে নিয়ে এসে তক্তপোষে বসালাম। এক গ্লাস জল তার সামনে ধরে বললাম, জলটা খেয়ে আপনি আগে শান্ত হন, তারপর আপনার সব কথা শুনব। তিনি এক ঢোকে গ্লাসটি শেষ করে দিলেন এবং বলতে লাগলেন, ও সবাইকে মেরে ফেলবে, ও সবাইকে মেরে ফেলবে, মেরে ফেলবে, মেরে কে ফেলবে। কে কে মেরে ফেলবে? ও ও ও ও ও মেরে ফেলবে, ও মেরে ফেলবে, মেরে ফেলবে। কে মেরে ফেলবে? কে মেরে ফেলবে? আমি থাকতে আপনার কোনো ক্ষতি হবে না। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। লোকটি একটু শান্ত হয়ে ঘটনাটা বলতে শুরু করলেন। গত রবিবার বৈশাখ মাসের 13 তারিখ আমি আমার নায়েবকে নিয়ে সদরে গিয়েছিলাম। ব্যবসার কারণে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, তো ফেরার পথে একটি দোকান আমার চোখে পড়ল, যেখানে ওই পুরনো আমলের সমস্ত রকম জিনিসপত্র বিক্রি হয়। আমি ছোটবেলা থেকেই পুরনো জিনিসের প্রতি খুবই টান অনুভব করতাম। দোকানে ঢুকতেই আমার চোখে পড়ল সিরাজউদ্দৌলার আমলের ঢাল, তরোয়াল, বর্ষা, এছাড়াও তখনকার দিনের বিভিন্ন হাতের কারুকার্য এবং আরও অজস্র জিনিস। একটি সুন্দর হাতির দাঁতের তৈরি নৌকো আমি হাতে নিয়ে দেখতে লাগলাম। আহা, ওই ওই হাতির দাঁতের নৌকো দেখতে দেখতে আমার নজরটা একটা আয়নার দিকে পড়ল। আয়নার মধ্যে আমি একটি মুখ দেখলাম। মুখটা আমার খুব চেনা। আয়নার মধ্যে দেখলাম সে আমার পিছনেই দাঁড়িয়ে এবং আমারই দিকে এক দৃষ্টে চেয়ে আছে। কি ভয়ঙ্কর মুখ তার, দেখলে আঁতকে উঠতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকাতে কাউকেই দেখতে পেলাম না। কিছুক্ষণের মধ্যেই যেন আমার চোখটা ধাঁধিয়ে গেল। আমি নায়েব মশাইকে ডাকলাম, হরিপদ, হরিপদ। সে তখনই আমার সামনে এসে বলল, কে কে হলো জমিদার মশাই? চলো এখান থেকে, চলো এখান থেকে, চলো চলো। আপনি কিছু কিনবেন না? না 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 না, এখানে আমার একটুও ভালো লাগছে না, চলো এখান থেকে। আমি নায়েবকে কিছু বললাম না। সেখান থেকে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরেও আমি শান্তিতে থাকতে পারছিলাম না। ওই কথাটাই আমার মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল। আমার এমন বিচলিত অবস্থা দেখে আমার স্ত্রী সুমিত্রা জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে বলো তো? বাড়িতে আসার পর থেকেই তোমায় কেমন বিচলিত লাগছে। তখন আমি সুমিত্রাকে সমস্ত ঘটনাই বললাম। সমস্ত কিছু শোনার পর সুমিত্রাও ভয় পেল। ঠিক আছে, অনেক রাত হলো, এবার শুয়ে পড়ো। সুমিত্রার ভোর 5টায় উঠে গঙ্গা স্নান করবার অভ্যাস, কিন্তু আজ 7টা বেজে গেল, তবুও সুমিত্রা ঘুম থেকে উঠল না। দাস দাসীরা বাইরে অপেক্ষা করছে তার জন্য। আমি সুমিত্রাকে ডাকলাম, সুমিত্রা, সুমিত্রা, সুমিত্রা ওঠো। আমার অনেক ডাকাডাকির পরও সুমিত্রার কোনো সাড়া নেই। উঠছে না দেখে তার গায়ে হাত দিয়ে দেখি তার গা পুরো বরফের মতো ঠান্ডা। কি হলো? কি সুমিত্রার গা অমন 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 ঠান্ডা কেন? এটা কি? ভালো করে লক্ষ্য করে দেখতেই আমি চমকে উঠি। দেখি সুমিত্রার গলায় একটা কালো দাগ। ফাঁসি দিলে যেমন দাগ হয় ঠিক তেমন একটা দাগ। এই দৃশ্য দেখে আমি চিৎকার করে উঠে সবাইকে ডাকলাম, কে 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 কোথায় আছো? কে কোথায় আছো? দেখো সুমিত্রার কি হয়েছে, দেখো, এসো
আমার চিৎকারে তারা সবাই ছুটে এলো। তারাও এসে দেখলো সেই দৃশ্য। কবরেজ মশাইকে খবর দেওয়া হলো। উনি এসে ভালো করে দেখে বললেন, এ তো খুন। খুব গভীর রাতে ওনাকে কেউ গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। হ্যাঁ, সে কি? এটা 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 কি করে সম্ভব? হ্যাঁ, কি করে সম্ভব? কাল রাতে তো সুমিত্রার পাশে আমি ছিলাম। তাহলে সুমিত্রাকে কে হত্যা করলো? এটা তো অসম্ভব। সমস্ত রাজবাড়িতে দুঃখের ছায়া নেমে এলো। যথারীতি সুমিত্রার কাজ সম্পন্ন হলো। প্রায় 2 সপ্তাহ কেটে গেল, কিন্তু সুমিত্রার খুনের কোনো হদিশ পাওয়া গেল না। একদিন রাত্রে আমি স্বপ্নে দেখলাম সেই মূর্তিবান মেয়েটি আমাকে মারতে আসছে। আতঙ্কে আমার ঘুম ভেঙে যায়। সেদিন রাতে আমার আর ঘুম হলো না। পরদিন রাতে সমস্ত ঘটনা আমি নায়েবকে জানালাম। হ্যাঁ, আমার এসব মোটেও ভালো ঠেকছে না। এ কোনো অশুভ শক্তি হতে পারে। আপনি এক কাজ করুন জমিদার মশাই, আপনি কোনো তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক? হ্যাঁ, তান্ত্রিক। কিন্তু এমন তান্ত্রিক আছে যে আমার এমন ভয়ানক সমস্যার সমাধান করতে পারবে? হ্যাঁ, আছেন। তিনি ভূতদের বশীভূত করে রাখেন। তিনি অনেক অসাধ্যই সাধন করেছেন। তার নাম তারানাথ। তান্ত্রিক মশাই, নায়েবই আমাকে আপনার কাছে আসার কথা বলেছিলেন। সেই জন্যেই আমি 5ই জ্যৈষ্ঠ আপনার কাছে আসবো ঠিক করেছিলাম। কিন্তু আশা আমার হলো না, কারণ তার পরের দিনই নায়েবেরও ওই একইভাবে মৃত্যু হয়। তারও গলায় সেই একই কালো দাগ। কেউ যেন তার গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। এমন ঘটনা আমার সাথেও হতে পারে। তাই তাই আমি আপনার কাছে এসেছি। আপনি এই সমস্যার সমাধান করুন তান্ত্রিক মশাই, সমাধান করুন। এই পর্যন্ত বলেই জমিদার বাবু থামলেন। বুঝলাম। এই সমস্যার সমাধান করার জন্য আমাকে আপনার বাড়িতে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আজই চলুন তাহলে। কথা মতো আমি জমিদার বাবুর সাথে তার বাড়িতে এলাম। বাড়িতে আসা মাত্রই আমি শয়তানের উপস্থিতি বুঝতে পারলাম। আমি বাড়ির উঠোনে উত্তর পশ্চিম মুখ করে বসে সিঁদুর দিয়ে একটা ছক কাটলাম। তারপর তাতে কিছু হলুদ ছড়িয়ে মন্ত্র পড়তে লাগলাম। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় নমঃ। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় নমঃ। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় নমঃ। তারপর পুরো বাড়িটাকে বন্দনা করে দিলাম এবং বাড়ির প্রত্যেকটি লোককে একটি করে ধাগা দিলাম। আমি বন্দনা করে দিয়েছি পুরো বাড়িটাকে। কোনো অশুভ শক্তি এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। আর হ্যাঁ, যে ধাগাটা দিয়েছি সেটা সবাইকে পরে নিতে বলবেন। এই ধাগা কোনো সাধারণ ধাগা নয়, আমার মন্ত্র শক্তির দ্বারা বানানো এই ধাগা। যতক্ষণ ওই ধাগা আপনাদের হাতে থাকবে কোনো অশুভ শক্তি আপনাদের ক্ষতি করতে পারবে না। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। জমিদার বাড়ি থেকে ফিরে আসার পর ঘটনাটিকে নিয়ে অনেকক্ষণ ভাবতে লাগলাম, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। তারপর রাতে যখন শুতে যাব, দেখি আমার ঘরের কোণে এক বালিকা মূর্তি দাঁড়িয়ে। ভয়ঙ্কর তার রূপ, আর সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। যেন সে আমাকে কিছু বলার চেষ্টা করছে। সব বুঝতে পেরে আমি বালিকাটিকে বললাম, জমিদার বাড়িতে ঢুকতে পারছিস না বলে আমার কাছে চলে এসেছিস? কথাটি বলা মাত্র
মাত্রই তার কান্নার শব্দ বেড়ে গেল। কাঁদতে কাঁদতে অস্বাভাবিক গলায় সে আমায় বলতে লাগলো, ওকে আমি মেরে ফেলবো, ওর বংশের কাউকে আমি বাঁচতে দেব না, কারণ কারণ ও আমার বাবাকে মেরে ফেলেছে। আমি ওর বংশের সবাইকে মেরে ফেলবো, সবাইকে। আমি চিৎকার করে বললাম, কে তোর বাবা, আর কেনই বা জমিদার তোর বাবাকে মেরেছে? আমি সবই জানতে চাই। আজ অমাবস্যার রাত, আজই আমি জমিদার বাবুকে শেষ করে ফেলতাম, কিন্তু তুই বাড়ি বন্ধ না করে দিয়ে এসেছিস, তাই আমি বাড়িতে ঢুকতে পারছি না, জমিদারের দ্বারে কাছেও ঘেঁষতে পারছি না। আমি থাকতে তুই জমিদারের কোনো ক্ষতি করতে পারবি না। আমার কথা শুনে তার চোখ আরো লাল হয়ে গেল। তীব্রভাবে চেঁচিয়ে আমাকে বলল, না, ও শয়তান, তাই ওকে আমি মারবো, ওর বংশের সমস্ত মানুষকে আমি শেষ করে দেব। ওর স্ত্রীকে আমি মেরেছি, ওর নায়েবকেও আমি মেরেছি, আর ওকেও আমি ছাড়বো না। আমার সাথে অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে, খুব অন্যায়। তার ভয়ঙ্কর মূর্তির সম্মুখীন হলাম আমি। আমি এর প্রতিকার করব। এই বলে আমি একটি মাটির পাত্রে গঙ্গা জল রেখে আমার হাত কেটে কয়েক ফোঁটা রক্ত গঙ্গার জলে দিলাম। তারপর আমি মূর্তিটিকে আদেশ দিলাম, তুই এর ভিতরে প্রবেশ কর, তোর জীবনের সমস্ত কাহিনী আমার কাছে পরিষ্কার হবে। মূর্তিটি একইভাবে দাঁড়িয়ে আছে আর সাংঘাতিক গর্জন করছে। আমি চেঁচিয়ে বললাম, কি হলো? প্রবেশ কর বলছি, নইলে তোর কোনো কাজ আমি সম্পন্ন করতে দেব না। আমার বলার সাথে সাথে মূর্তিটি এক ভয়ঙ্কর কালো রূপ ধরে ওই সরার জলের মধ্যে প্রবেশ করল। আর প্রবেশ করার সাথে সাথেই ওই সরার ঠান্ডা জল ফুটতে শুরু করলো। সরার জল বিভিন্ন রং বদলাতে শুরু করলো। এই আশ্চর্য ঘটনার সম্মুখীন হলো আমার দুটি চোখ। আমি দেখতে পেলাম মাটির পাত্রের গঙ্গা জল বিভিন্ন রং বদলাতে বদলাতে শেষে কালো রঙে পরিণত হলো এবং আস্তে আস্তে বালিকাটির বেদনাদায়ক মুখ ভেসে উঠল। তারপর সে বলতে লাগলো, আমার নাম দীপা। নয়নপুর গ্রামে আমি আমার বাবার সাথে থাকতাম। আমার মা ছিল না, বয়স ছিল আমার 14। একটি ছোট্ট ঘরে আমি আর আমার বাবা থাকতাম। বাবার নাম নগেন হালদার। বাবা অন্যের গোয়ালে কাজ করে দিত, তার বিনিময়ে কিছু টাকা পেত, আর সেই টাকাতেই আমাদের কোনো রকমে দিন চলে যেত। আমার সমস্ত বান্ধবীরা পাঠশালায় যেত, কিন্তু আমি যেতে পারতাম না, কারণ পাঠশালাতে যাবার মতো আমার বাবার তেমন টাকা ছিল না। দুঃখ হলেও আমরা হাসতাম। বাবা কাজ করে ঘরে আসার সময় আমার জন্য খাবার কিনে আনতো। বাবা আর আমি একসাথে খেতাম। এইভাবেই দিন চলছিল। জমিদারের খাজনা না দিতে পারায় একদিন হঠাৎ জমিদারের লাঠিয়াল বাড়ি বয়ে এসে বাবাকে মেরে গেল। বাবার মাথা ফেটে রক্ত পড়ছিল। রক্তে বাবার গামছা আর ধুতিটা ভিজে গিয়েছিল। আমি ছুটে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবা বাবা তোমার কোথায় লেগেছে? বাবা বাবা। আমার একটুও লাগেনি রে মা, একটুও লাগেনি। গরিবের কখনো লাগে না রে মা, কখনো লাগে না গরিবের, কখনো লাগে না।
বাবা সারা দিন কাজ করত, সারা দিন হাড় ভাঙা খাটুনির পর আসার সময় আমার জন্য খাবার নিয়ে আসতো, নিজে না খেয়েও আমাকে খাওয়াতো। কতদিন যে বাবা না খেয়ে শুয়ে পড়তো তার ঠিক নেই, কিন্তু আমাকে কখনো না খাইয়ে রাখেননি। কখনো কখনো আমায় মিথ্যা বলতো বলতো আমি আমি পেট ভরে খেয়েছি, এনে এনে এবার তুই খা, হ্যাঁ তুই খা। এইভাবেই কষ্টে দিন চলতো আমাদের। এমনই এক দুপুরে জানতে পারলাম জমিদারের লাঠিয়ালরা বাবাকে টানতে টানতে জমিদার বাড়ি নিয়ে গেছে। আমি দৌড়তে লাগলাম জমিদার বাড়ির দিকে। আমি জমিদার বাড়ি গিয়ে দেখলাম জমিদারের লাঠিয়ালরা বাবাকে মেরে বাইরে ফেলে দিয়েছে। বাবা মাটিতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। জমিদারের লাঠিয়াল প্রচণ্ড মেরেছে বাবাকে। বাবাকে মারতে মারতে সারা শরীর ফাটিয়ে দিয়েছে। বাবা 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 গো। একটু একটু জল দিবি মা আমার, একটু জল। আনছি বাবা, আনছি, আমি এক্ষুনি জল আনছি, আমি এক্ষুনি জল আনছি। উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না বাবার। সদর দরজার দারোয়ানদের বললাম, একটু জল দাও, একটু জল দাও, একটু জল দাও না, আমার বাবাকে একটু জল দেবে গো, আমার বাবাকে একটু জল দেবো আমি, দাও না, একটু জল দাও। চল যা এখান থেকে বেরো। বেরো বলে তারা আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল। বাবার মুখ থেকে রক্ত পড়ছিল। এরকম অবস্থায় বাবাকে রেখে আমি পুকুরের দিকে দৌড়ালাম জল আনবার জন্য। জল নিয়ে এসে বাবার মুখে জল তুলে দিলাম, কিন্তু বাবা খেতে পারলো না। বাবা বাবা জল খাচ্ছে না কেন? বাবা 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 জল খাচ্ছে না কেন? জল খাচ্ছে না কেন? বাবা বাবা ও বাবা। ডাকতে লাগলাম বাবাকে, বাবা ও বাবা বাবা। অনেক ডাকাডাকির পর বুঝলাম বাবা আর নেই। গ্রামের লোক ঘিরে আছে আমাকে আর আমার বাবাকে। একজন বলল, তোর বাবা আর বেঁচে নেই রে দীপা, বেঁচে নেই। বেঁচে নেই? বাবা 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 যে আমায় জল আনতে বললো, আমাকে তো জল আনতে বললো। বাবা ও বাবা 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 কাঁদতে কাঁদতে আমি বাবাকে জড়িয়ে ধরলাম। গ্রামের লোকেরা বাবাকে ধরাধরি করে বাবার শেষ কাজ সম্পন্ন করলো। বাবার কাজ সম্পূর্ণ করে আমি কুটিরে ফিরে এলাম। আজ আমি একা ঘরে, কেউ নেই, একা একা বসে আছি। মনে হতে লাগলো বাবা যেন বলছে, দীপা দীপা খেয়ে নে মা, খেয়ে নে। বাবার সেই ডাক আমার কানে এখনো ভাসতে লাগলো। টাকা পয়সা না থাকায় বাবার শ্রাদ্ধ শান্তিও করতে পারলাম না। খাজনা বাকি থাকায় কদিন পর জমিদারের লোক এসে আমাদের কুটির ঘরটা দখল করে নিয়ে আমাকে ঘর থেকে বের করে দিল। এখানে ওখানে ঘুরতাম। গ্রামের লোকেরা এর ওর বাড়ি থেকে আমায় খাবার দিতে লাগলো। কতদিনই বা খাবার দেবে? একদিন খাবার দেওয়া সবাই বন্ধ করে দিল। কখনো কারোর ঘরের উঠোনে বা কখনো কারোর গোয়ালে শুয়ে থাকতাম। কখনো কখনো কেউ তাড়িয়েও দিত। এ গ্রাম ও গ্রাম ঘুরে বেড়াতাম শুধু একটু খাবারের জন্য। গাছ থেকে পেড়ে ফল খেতাম, সবাই তাড়িয়ে দিত, সবাই, কেউ খেতে দিত না। মাঝে মাঝে নদীর ধারে যেখানে বাবাকে দাহ করা হয়েছিল
সেখানে বসে বসে কাঁদতাম আর বাবাকে ডাকতাম, বাবা, বাবা তুমি কোথায় গেলে বাবা? বাবা জানো তো আমাকে এখন আর কেউ খেতে দেয় না, আমাকে কেউ ভাত দেয় না বাবা। কতদিন আমি ভাত খাইনি বাবা, কতদিন তোমায় দেখিনি, কতদিন তুমি আর আমি একসাথে বসে ভাত খাইনি বাবা। তুমি কোথায় চলে গেলে বাবা? তুমি কোথায় চলে গেলে? বাবার সাথে কাটানো আগের কথাগুলো মনে পড়তো খুব। এইভাবে দিন যেতে লাগলো, কিন্তু খাবারের কষ্ট কতদিন আর সহ্য হয়। ভাবলাম বাবা মার কাছেই চলে যাই। এমন এক সন্ধ্যায় আমি নদীতে দিলাম ঝাঁপ। নদীর স্রোত আমাকে গভীর থেকে গভীরে নিয়ে চলে গেল। তারপর সব শেষ। এই পর্যন্ত বলে সে থামল। আমি কখনো কাঁদিনি, কিন্তু বালিকাটির কথা শুনে আমারও চোখটা ছলছল করে উঠল। নিজেকে সামলে নিয়ে বললাম, আমি এর প্রতিকার করব। এই বলে তৎক্ষণাৎ আমি জমিদার বাড়িতে ছুটলাম। জমিদার বাড়ির সামনে গিয়ে তাদের সদর দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলাম। দারোয়ান আমার ভয়ঙ্কর রাগ দেখে তাড়াহুড়ো করে দরজা খুলে দিল। শশধর, বেরিয়ে আয় পাপিষ্ঠ! আমার গলার আওয়াজে জমিদার বাড়ির সবার নিদ্রা ভঙ্গ হয়ে গেল এবং জমিদার সবাইকে নিয়ে আমার সামনে উপস্থিত হলো। তান্ত্রিক মশাই, আপনি এত রাতে কি হয়েছে? চুপ কর পাপিষ্ঠ! তুই একটা ঘর নষ্ট করেছিস, তুই একটা মেয়েকে অনাথ করে দিয়েছিস, তার বাবাকে হত্যা করেছিস। তুই একজন খুনি, পাপী। তোর কখনো ক্ষমা নেই, ক্ষমা নেই তোর। সে আসছে হিসাব বুঝিয়ে দিতে। এই কথা বলে আমি সেদিন জমিদার বাড়ি থেকে বেরিয়ে এলাম। তারপর কি হলো? আমি বললাম, আচ্ছা জমিদারের কি হলো, আর দীপার পেতেরই বা কি হলো? পাশে ঘটিতে জল রাখা ছিল। তারানাথ একটু জল খেয়ে আবার বলতে শুরু করলেন, তারপর যেটা হওয়ার সেটাই হলো। যেটা ঘটার সেটা তো ঘটবেই, তাকে আটকানোর সাধ্য কার? বিধির বিধান কেউ খণ্ডাতে পারে? আমার মন্ত্রশক্তির দ্বারা দেওয়া সেই বন্দনা আর ধাগাটির জন্য দীপার প্রেত জমিদার বাড়ির ধারে কাছেও ঘেঁষতে পারছিল না। তাই সে আমায় বলল, আপনার মন্ত্র শক্তি দ্বারা বানানো ওই বন্দনার জন্য আমি ওই জমিদার বাড়িতে ঢুকতে পারছি না, আর ওই ধাগাটার জন্য আমি কারোর কাছে ঘেঁষতেও পারছি না। আমি প্রতিশোধের আগুনে জ্বলছি। আমি মুক্তি পেতে চাই, মুক্তি। ওই শয়তান শশধরকে শেষ করলেই তবেই আমার মুক্তি। তবে আমি ওর বংশের কাউকেই ছাড়ব না, কাউকেই না। দেখ মা, শশধর রায়চৌধুরীর স্ত্রী সুমিত্রা এবং নায়েব হরিপদকে হত্যা করে এমনিতেই তুই পাপের ভাগীদার হয়েছিস। আবার যদি ওদের বংশের লোককে শেষ করিস, তাহলে তুই কোনো দিনই প্রেতজনি থেকে কোনোভাবেই মুক্তি পাবি না। তোর দোষী একমাত্র জমিদার শশধর রায়চৌধুরী। ওর বংশের লোক কিন্তু নির্দোষ। তাই তুই যদি ওর বংশের লোককে হত্যা করিস, তাহলে তোর উপর পাপ লাগবে। শোন, আমি আমার মন্ত্রশক্তির দ্বারা ওই বন্দনা আর ওই ধাগা শক্তিহীন করে দেব। তবে হ্যাঁ, আমাকে কথা দিতে হবে যে তুই জমিদার শশধরকে ছাড়া আর কারোর কোনো ক্ষতি করবি না। ঠিক আছে, আমি কথা দিলাম, আমি জমিদারকে ছাড়া ওর বংশের কারোর কোনো ক্ষতি করব না। কথা মতো আমি আমার মন্ত্রশক্তির বলে জমিদার বাড়ির বন্দনা এবং ধাগাকে শক্তিহীন করে দিলাম।
তখন গভীর রাত। জমিদার শশধর রায় চৌধুরী নিদ্রায় আচ্ছন্ন। সে জানেও না যে তার বাড়ির বন্দনা এবং ধাগার শক্তিহীন হয়ে গিয়েছে। হঠাৎ একটা শব্দে তার ঘুমটা ভেঙে গেল। শশধর উঠে একটা মোমবাতি জ্বালালো। শব্দটা বাইরের বারান্দার দিক থেকে আসছে। শশধর মোমবাতিটা নিয়ে ধীরে ধীরে বারান্দায় এলো। মোমবাতির অল্প আলোয় দেখল বারান্দার ওপাশে একজন কালো মূর্তি দাঁড়িয়ে। শশধর বলে উঠল, কে কে ওখানে? কে? কোনো উত্তর নেই। শশধর এবার পা টিপে টিপে সেই দিকে এগোতে লাগলো। যখন মূর্তিটা শশধরের 2-4 হাত দূরে, তখন শশধর থমকে দাঁড়িয়ে পড়ল। কে 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 তুমি? কে তুমি? অন্ধকারে তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। ঠিক একইভাবে দাঁড়িয়ে রয়েছে মূর্তিটা। শশধর এবার তার একদম কাছে চলে গিয়ে মোমবাতির অল্প আলো তার উপরে ফেলতেই আঁতকে উঠল। কারণ সামনে যে মূর্তিটা দাঁড়িয়ে, সে তাকেই সেদিন আয়নায় দেখেছিল। একজন নারী মূর্তি। মূর্তিটা তার 2 চোখ বন্ধ করে আছে। হঠাৎ মূর্তিটা তার 2 চোখের পাতা খুলল। তার চোখ থেকে যেন একটা আগুনের ভাঁটা বেরিয়ে এলো। মূর্তিটা একটা চিৎকার করে শশধরের উপর ঝাঁপিয়ে পড়ল। তারপরে শশধরের গলা টিপে ধরল। শশধর চিৎকার করছে, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তারপর ভয়ঙ্কর সেই নারী মূর্তিটা বলে উঠল, এত সহজে তোকে আমি মারবো না। তোকে আমি তর্পে তর্পে মারবো। তর্পিয়ে মারবো আমি তোকে। কে 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 তুমি? কে? আমায় ভুলে গেলি? হ্যাঁ, ভুলে গেলি আমায়? মনে আছে আমার বাবাকে তুই হত্যা করেছিলি? হ্যাঁ, মনে আছে? তুই তুই দীপা? এটা 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 হতে পারে না। এটা হতে পারে না। না, হ্যাঁ, আমি দীপা। আমি ফিরে এসেছি আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে। আমায় ক্ষমা করে দে। আমার ভুল হয়ে গেছে। আমায় ক্ষমা করে দে। ক্ষমার তোকে? আমার দেবতুল্য বাবাকে তুই হত্যা করেছিস। তোর কোনো ক্ষমা নেই। এই বলে দীপা শশধরকে শূন্যে চাগিয়ে তুলে এদিক ওদিক ছুঁড়ে ফেলতে লাগলো। যন্ত্রণায় শশধরের মুখ থেকে আর্তনাদ বেরিয়ে আসছে। ততক্ষণে শশধরের শরীরের সমস্ত হাড় গোড় ভেঙে মাংস চিরে বাইরে বেরিয়ে এসেছে। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে সে অজ্ঞান হয়ে পড়ে। কতক্ষণ অজ্ঞান অবস্থায় পড়েছিল তা শশধরের মনে নেই। তার মুখের ওপর ফোঁটায় ফোঁটায় একটা তরল পদার্থ টপ টপ করে পড়ছে। শশধরের এবারে জ্ঞান ফিরল। চোখ খুলে দেখে উপরে এক নারী মূর্তি ঝুলছে। তার গলায় দড়ি। মুখ থেকে প্রায় 2-3 হাত জিভ বেরিয়ে আছে।
আর সেই জিভ থেকে রক্ত টপ টপ করে পড়ছে শশধরের মুখে। শশধর তখন তীব্র যন্ত্রণায় ছটফট করছে আর আর্তনাদ করছে। এইভাবে এইভাবে নিষ্ঠুরভাবে না মেরে আমাকে একেবারে মেরে ফেলো, আমাকে একেবারে মেরে ফেলো। এমন সময় দীপার মুখের মধ্যে থেকে বেরিয়ে আসা জীব লম্বায় আরো বেড়ে গেল। তারপর সেই জীব শশধরের গলায় জড়িয়ে তাকে শূন্যে জাগিয়ে তুলল। এই পর্যন্ত বলে তারানাথ থামলেন। তখন কিশোরী বলে উঠল, কি হলো? গল্প শেষ হয়ে গেল? আমি বললাম, তারপর জমিদারের কি হলো? তারানাথ আরও একটা পাসিংশ ধরালেন। তারপর বললেন, পরের দিন জমিদার শশধর চৌধুরীর মৃতদেহ বারান্দার মেঝের উপর পড়ে থাকতে দেখা যায় এবং তার গলায় একটা কালো দাগ। আর দীপার কি হলো? উফ কিশোরী, এটাও আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? দীপা তার প্রতিশোধ নিয়েছে বলে সেও মুক্তি পেয়ে গেছে। কি তাই তো ঠাকুরমশাই? তারানাথ একটু মুচকি হেসে বললেন, হ্যাঁ, একদম ঠিক।